জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু। উড়িষ্যার গুরু ভাইরা এখন প্রায় প্রতিদিন কেবল বিকালে নয়, সকালেও হাজিরা দেন। বনমালীদের মতো বিশিষ্ট ব্যক্তি দীক্ষা নেওয়ায় উৎকলের ভক্তগোষ্ঠীতে নিষ্ঠা ও আগ্রহ বেড়েছিল মনে হয়। তাদের চোখের সামনেই ঠাকুরের নীলাচল কুটিরে বাস যাতে আরও সুখকর ও আরামপ্রদ হয়, এ ব্যবস্থা হতে লাগল। মঠাশ্রমের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে তিনি এরপর 12 মাস পুরীতে থাকবেন। বলছেন বছর দুয়েকের মধ্যেই বাইরে যাওয়া একেবারে ছেড়ে দেবেন। এই ধরনের কথা বলতেই কুটিরের সেবক ও উড়িষ্যার ভাইরা উৎসাহী হয়ে নানা পরিকল্পনা করতে লাগলেন। কলকাতার গাড়িটি আবারও বিক্রি করে দিয়ে পুরীতে রিক্সা হয়েছে। এবার নীলাচল কুটিরে ইলেকট্রিক আলো ও পাখা আনার ব্যবস্থা হলো। ভাদ্র আশ্বিন মাসে বাতাস বন্ধ হয়ে পুরীতে গোঁট গরম হয়। সে সময় ঠাকুরের ভারী কষ্ট হতো। পুরী শহরে তখনও বৈদ্যুতিক আলো ছিল না। ডায়নামো বসিয়ে যে বাড়িতে আলো পাখা চালু করা যায়, দুর্গাচরণদাদের কাছেও এর সমর্থন পেয়ে ঠাকুর আর হরেন্দা ও সুকুমামাকে বাধা দিলেন না। কলকাতা হতে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানকে নিয়ে সুধীরদা পুরী এলেন। তার সঙ্গে যাবতীয় সরঞ্জাম আর সিমেন্টস কোম্পানির একটি ইঞ্জিন এবং ডায়নামো। এই সময় লোচন নামে একজন নতুন উৎকলবাসী ভক্ত ঠাকুরের কাছে যাতায়াত করতেন। তিনি কিছু ইলেকট্রিকের কাজ জানতেন, আর সুকুমামা তার সহজ দক্ষতায় 3-4 দিন দেখেই কাজটা একরকম শিখে নিলেন। সকলের মিলিত উৎসাহে অল্প দিনের মধ্যেই সারা বাড়িতে তার লাগানো, পয়েন্ট বসানো হয়ে গেল। উত্তর দিকে সিমেন্ট কংক্রিট দিয়ে খুব পোক্ত করে মেশিন ঘর তৈরি হলো। যেদিন তার কর্গের ছাদ পড়ছে সেদিন বিকালে একটা কাণ্ড হলো। একটা টিন বল্টু দিয়ে আটা হয়েছে, আরেকখানার অর্ধেক আটকানো এবং অন্যটা শুধু পাতা হয়েছে। সব শুদ্ধ 3খানা করগেটের ঢেউপাত। সময়টা 4:30 হবে। বিকালে নিচে নামার আগে বাবা তামাক খাচ্ছেন ওপরে বসে। এমন সময় যেন সূর্যের আলো কমে গেল। আবছা মেঘের ছায়া পড়ল একটা। আমি উত্তর দিকেই ছিলাম। চেয়ে দেখি জগন্নাথের মন্দির যেদিকে, সেদিকে আকাশটা হঠাৎ ঘোর লাল হয়ে উঠেছে। এ কি হয়েছে ওদিকে বলে চেঁচিয়ে উঠে আমি সিঁড়িতে ছুটেছি। ছাতে গিয়ে দেখব কি হলো। এমন সময় বাবার গলা শুনলাম, ওরে তোরা মেশিন ঘরের ছাদ থেকে নেমে আয়, ভীষণ ঝড় আসছে। একটা গো গো আওয়াজে বাকি কথা আর শুনলাম না। সিঁড়ির মাঝামাঝি এসেছি তখন। এমন একটা অন্ধকার নেমে এসেছে, হঠাৎ যে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। আমি এক ছুটে দোতলায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। ও বাবা, এ কি! তিনি হুকা ফেলে তখন পায়ে চটি গলাচ্ছেন। আমার কথার উত্তর না দিয়ে একটা হাত ধরে আমাকে শুদ্ধ নিয়ে ছাতে গিয়ে দাঁড়ালেন। বলা বাহুল্য, লিখতে যত সময় লাগলো ঘটনাটা তার চেয়েও অনেক দ্রুত ঘটেছিল। ছাতে গিয়ে আলিসার কাছে দাঁড়াতে না দাঁড়াতেই মনে হলো প্রলয় হয়ে গেল এক মুহূর্তে। সেই গো গো আওয়াজ একটা হুঙ্কারে পরিণত হয়েছে। বায়ুবনে যে লাল ছটা দেখেছিলাম, তা লাল ধুলার মেঘে পুরী শহর ঢেকে ফেলেছে। এলো প্রচণ্ড একটা ঝাপটা বা ঘূর্ণি যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিল সারা বাড়ি। কুয়াতলায় বাসন ছিল, আপনা আপনি থালাবাটিগুলো যেন লাফিয়ে উঠল। একটা বাটি সবচেয়ে বেশি উঠে মাটিতে পড়ে দুটুকরো হয়ে গেল। আর সেই সঙ্গে কি ভয়ানক একটা দুর্ঘটনা হতে হতে রয়ে গেল, ভাবলে এখনো ভয় করে। বাবার আর কোনো দিকে দৃষ্টি নাই। শক্ত করে আমার হাত ধরে তিনি ছাতে এসেই মেশিন ঘরের দিকে চেয়েছিলেন। ছাতের ওপর মিস্ত্রি বসে নাটবল্টু লাগাচ্ছে, আর একটা মইয়ে দাঁড়িয়ে লোচনদা তাকে সাহায্য করছেন। মইয়ের নিচে সুকুমামা। অবস্থার গুরুত্ব এদের 3 জনের একজনও বুঝতে পারেনি। বাবা যে ডেকে ওদের সাবধান করছেন তাও শোনেননি। কি হতে চলেছে যখন তারা বুঝল, তখন আর পালাবার সময় নাই। আমাদের চোখের সামনেই লোচনদার মাথার উপর দিয়ে একখানা টিন বিদ্যুৎ বেগে উড়ে গিয়ে পাশের বাড়িতে পড়ল। ভাগ্য ভালো, মিস্ত্রি আধখানা লাগানো টিনের উপর থেকে সরে গিয়ে ভালো রকম লাগানো টিনটার উপর বসেছিল। অর্ধেক লাগানো টিনখানা কাত হয়ে উড়ে এসে পড়ল আমাদের বাগানে। যে 3 জন মেশিন ঘরের কাছে ছিল, 3 জনেরই একটা মারাত্মক ফাড়া গেল। কোনো রকমে উড়ন্ত টিনের মুখে পড়লে প্রাণ সংশয় হতো। সমস্ত ব্যাপারটা 2-3 মিনিটের মধ্যে হয়ে গেল। তারপর সব স্তব্ধ। কেবল আকাশে মেঘ থমথম করছে, আর কোনো চাঞ্চল্য নাই। বাবা ঘুরে গিয়ে ছাতের পূর্ব দিকে দাঁড়ালেন।
যে বাড়িতে টিন পড়েছিল তাদেরও কোনো ক্ষতি হয়নি দেখা গেল। তবে কর্তা ও গিন্নি রুষ্ট মুখে উঠানে এসে দাঁড়িয়েছেন। ইচ্ছাটা এই নিয়ে একটা বকাবকি বা অনুযোগ করেন। বাবা ছাতের ওপর থেকে বললেন, অবিনাশবাবু, কিছু মনে করবেন না, এমন হঠাৎ ঝড় এলো যে কেউ সাবধান হতে পারেনি। আমার এখানে 3টি ছেলে মরতে মরতে বেঁচে গেল, দেখছি আপনারও কিছু ক্ষতি হয়নি। যে বিপদ থেকে আজ রক্ষা পেলাম সে এক ভগবানের কৃপাতেই সম্ভব। কিভাবে আমাদের মেশিন ঘরের ছাতে কাজ চলছিল 2-1 কথায় বাবা তা বুঝিয়ে বলতেই গৃহকর্তা অবিনাশবাবু শিউরে উঠলেন। তার গৃহিণী ঘরে চলে গেলেন। বাবা আর একবার ভদ্রলোকের কাছে ক্ষমা প্রার্থনা করে আমায় নিয়ে ঘরে এসে ঢুকলেন। কয়েক মাস আগেই এই 1934 ফেব্রুয়ারিতেই বিহারে ভীষণ ভূমিকম্প হয়। আমি সেদিন স্কুলে ছিলাম। জীবনে সেই আমার প্রথম ভূমিকম্পের অভিজ্ঞতা। আবার মে মাসে পুরীর এই ঝড়। বাবার মুখে শুনলাম এটা ঘূর্ণি হাওয়া। পূর্ববঙ্গে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভয়ঙ্করভাবে হয় এই ঘূর্ণিবার্তা। পুরীতে যা হয়েছে তার 10 গুণ প্রকোপ সেসব ঝড়ের। তবে পুরীতে এটা অভিনব। 1341 সালে বাবার 10 বছর পরিবাস হলো, তার মধ্যে কোনো দিন এরকম ঝড় দেখেননি। চিন্তিত মুখে বললেন, সামনে বড় দুঃসময় আসছে, এগুলো তার সূচনা। ইতিমধ্যে 2রা মে বাবা দুর্গাচরণ দাদাদের বললেন, 5ই মে মনুর জন্মতিথি পড়েছে, তোমরা কাল এখানে প্রসাদ পাবে। তারপর বিশেষ করে দুর্গাচরণ দাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই তোর বাবাকে চিঠি লিখে দে যেন ওই দিন কিছু ভালো দুধ পাঠায়। তাকে প্রণাম করে দুর্গাচরণ দা খুশি মুখে বললেন, চিঠি কেন ঠাকুর, আমি নিজে যাব, নিজে গিয়ে ভালো দুধ নিয়ে আসব। তার বাবা তখন মদরঙ্গে ছিলেন। দুর্গাচরণ দা গিয়ে নিজে 5 সের খাঁটি দুধ জোগাড় করে রাতারাতি মদরং থেকে রওনা হয়ে বেলা 8টা আন্দাজ পুরী পৌঁছালেন। ঠাকুর তখন দক্ষিণের বারান্দায় যেখানে বসে মুখ ধুতেন সেই চৌকিতে বসেই উৎসবের আয়োজন তদারক করছেন। কি রান্না হবে, পরিমাণ কীরকম হবে তিনি মোটামুটি বলে দিতেন। বিকালে ওই দিন 25 টাকার মহাপ্রসাদ কিনিয়ে এনে নিজে বসে থেকে দরিদ্রনারায়ণ সেবার ব্যবস্থা করতেন। হরেন্দার কাছে খোঁজ নিচ্ছেন মহাপ্রসাদ ঠিকমতো আসবে কিনা। এমন সময় দুধ হাতে দুর্গাচরণ দা উত্তরের বারান্দায় থেকে উকি ঝুঁকি মারছেন দেখা গেল। আমাকে বা সুকুমামাকে দেখলে দুধটা রান্নাঘরে পৌঁছে দেওয়ার কথা বলবেন এই ইচ্ছা। তাকে দেখেই বাবা নিজে উঠে গেলেন। আগেই বলেছি দুর্গাচরণ দা তখন ভারী মুখচোরা আর লাজুক ছিলেন, কথা বলতেন খুব কম। বাবাকে দেখে সলজ্জ কুণ্ঠায় মাথা নিচু করে দুধের হাঁড়ি নামিয়ে রেখে তাড়াতাড়ি প্রণাম করলেন। প্রণাম করে উঠতেই শুনলেন, দুর্গাচরণ, আজ আমি তোকে আর নিপালকে দীক্ষা দেব। স্নান করে ধোয়া কাপড় পরে আসবি। দীক্ষার জন্য তোদের কিছু দিতে হবে না, আমি সব জোগাড় করেছি। হতবাক দুর্গাচরণদার বিস্ময়োৎফুল্ল মুখখানা আজও মনে পড়ে। বাংলায় একটা কথা আছে, মেঘনা চাইতেই জল। এ ঠিক তাই। সেদিন ছিল ত্রিলোচনাষ্টমী, বৈশাখের কৃষ্ণা অষ্টমী তিথি। পূর্ব দিকে যে ঘরটি পড়াশোনার জন্য আমায় ছেড়ে দিয়েছিলেন নীলাচল কুটিরে, সেই ঘরে দুর্গাচরণদা ও নিপালদার একসঙ্গে দীক্ষা হলো। যে কটি ছাত্র একদা নীলাচল কুটিরে একসঙ্গে হানা দিয়েছিলেন তারা ক্রমে ঠাকুরের কাছে সকলেই দীক্ষা পেলেন। একদিন ঠাকুর নিজেই দীক্ষা দিতে আপত্তি করেছিলেন। মেলামেশা না হলে গুরু শিষ্যে হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয় না, এই ছিল আপত্তির হেতু। প্রতিদিন যাতায়াত করে দুর্গাচরণ দ্বারা ঘনিষ্ঠ আলাপে সে আপত্তি খণ্ডন করেছিলেন বলেই এই অযাচিত কৃপা। 1341 সালে ঠাকুর একাদিক্রমে প্রায় 7 মাস পুরীতে ছিলেন। ঠাকুরকে নিয়ে আমার যত স্মৃতি তার সবচেয়ে উজ্জ্বল অংশ এই 1341 সালেই ধরা আছে। এর আগে তাকে দেখেছি শিশুর চোখে, এবার দেখলাম বালিকার চোখে। তখন আমার বয়স 9, লোকের কাছে 9 বছর বয়স হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে তা যেন পরিণত মনের স্মৃতি হয়ে আছে। পরিষ্কার মনে আছে সেসব দিনের কথা। খুব কাছে থেকে দিনের পর দিন তাকে দেখেছি, সেই শেষ। তারপর তাকে কাছে পেয়েছিলাম মাত্র 4 মাসের জন্য। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।